আচ্ছা, আপনাদের কোর্স আউটলাইনটা এখনো নতুনটা রেডি হয় নাই। তো এখন আমি পুরাতন কোর্স আউটলাইনটা একটু শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। মানে আমরা কিভাবে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করব ওই বিষয়টা জাস্ট একটু দেখাই। এটা হচ্ছে গত সেমিস্টারেরটা। তো আমরা হচ্ছে বেশিরভাগই এই কোর্সে আমরা হচ্ছে বই বই ফলো করব। তো বইয়ের মধ্যে হচ্ছে আমাদের মেইন বই যেটা সেটা হচ্ছে স্টেলিংস এর বই। আমি হচ্ছে অলরেডি এই বইটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ক্লাসরুমে। তো এই বইটার উপর বেস করে হচ্ছে আমরা আমাদের হোল টপিক গুলা বেসিক্যালি কভার করব। এটা ছাড়াও কিছু কিছু টপিক আছে যে টপিক গুলো হচ্ছে আমরা ওয়েব রিসোর্স থেকে পড়বো, এবং কিছু কিছু টপিক আমরা পিপিটি থেকে পড়বো। ঠিক আছে, যেগুলোর জন্য হচ্ছে আমি পিপিটি প্রোভাইড করব আপনাদেরকে। তো মিড এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে বইটা। মিড এর পর থেকে হচ্ছে আমরা আদার্স যে ওয়েব রিসোর্স গুলো থাকবে সেখান থেকে পড়বো, এবং আমি কিছু পিপিটি তখন প্রোভাইড করব আপনাদেরকে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কোর্স কন্টেন্ট গুলা দেওয়া আছে, আমরা হচ্ছে বেসিক্যালি কি কি টপিক কভার করব। বিফোর মিড টার্ম আমরা পড়বো হচ্ছে ব্লক সাইফার অপারেশন পর্যন্ত, এইটুকু টপিক মোস্ট প্রবাবলি। আর হচ্ছে মিড এর পর থেকে আমরা পড়বো হচ্ছে এই ওয়েব সিকিউরিটি, তারপরে হচ্ছে আদার্স যে টপিক গুলো আছে। বিফোর দ্যাট মিডে আমরা মেসেজ অথেন্টিকেশন, ডিজিটাল সিগনেচার এই বিষয়গুলো একটু কভার করব আর কি। আর হচ্ছে মিডের পরে মানে ফাইনালের আগে হচ্ছে আমরা এই 12 থেকে শুরু করে এই 20-21 পর্যন্ত পড়বো। আর হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলা সবই থাকবে হচ্ছে কনফারেন্স পেপার বা যে কোনো একটা পেপারের উপর বেস করে, এবং সেই পেপার গুলা অবশ্যই কম্পিউটার বা ক্রিপ্টোগ্রাফি রিলেটেড হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে চুজ করে নিবেন, যার যার ইচ্ছা মতো। দেন হচ্ছে সেটার উপর বেস করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট দিবেন, 5 মার্কস এর যে অ্যাসাইনমেন্টটা আর কি, ওইটা। দেন সেম টপিকের উপর আপনারা প্রেজেন্টেশনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, মানে স্পেসিফিক কোনো টপিক থাকবে না। বাট অবশ্যই অ্যাসাইনমেন্টের জন্য যে টপিকটা চুজ করবেন সেটা অবশ্যই যে কোনো একটা অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার হতে হবে। ক্লিয়ার? মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে তো জানেনই, ক্লাস টেস্টে থাকবে 15, গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা ওই যে 5 মার্কস এর অ্যাসাইনমেন্ট ওটাতে থাকবে 5, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনে 5, ক্লাস অ্যাটেন্ডেন্স এর উপরে 5, মিড টার্মে 30, ফাইনালে হচ্ছে 40। সো দ্যাটস টোটাল 100 মার্কস। ওকে, সো এটা নিয়ে কার কোনো কোশ্চেন? নাই? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পড়ায় চলে যাই। সরি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বই, যে বইটা হচ্ছে স্টেলিংস এর ইন্ট্রোডাকশন টু দ্য ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। ও না না, সরি, এটা মনে হয় আমরা হচ্ছে স্টেলিংস এর বইটা পড়বো না, আমরা হচ্ছে ফ্রোজেন এর বইটা পড়বো। হ্যাঁ, সরি, আমরা হচ্ছে রেফারেন্সের যে বইটা আছে সেটা পড়বো। হয়ে গেল। হ্যাঁ, আমরা হচ্ছে রেফারেন্সের এই বইটা পড়বো, ঠিক আছে। ফ্রোজেন এর স্টেলিং সেটটা হচ্ছে পরে পড়বো, দুইটাই ফলো করব। স্টেলিং সেটটা পরে আর ফ্রোজেন এরটা আগে, বিকজ অফ ফ্রোজেন এরটা স্টেলিংস এর বইয়ের থেকে ফ্রোজেন এর বইটা হচ্ছে একটু ইজিয়ার। আপনারা চাইলে দুইটাই দেখতে পারেন, কোনো সমস্যা নাই।
Okay, so this is our first topic, which is the introduction with the computer and cyber security. তো প্রথমে যদি আমরা বলি সিকিউরিটি বলতে আমরা কি বুঝি বলেন তো? তার কোন আইডিয়া আছে? What do you mean by security? হ্যালো ম্যাম, হুম সিকিউরিটি বলতে তো নিরাপত্তা বোঝায়, আর সাইবার সিকিউরিটি বলতে অনলাইন নিরাপত্তা মেবি। হ্যাঁ, অনলাইনে সেটা কিভাবে দেয়? মানে আনঅথরাইজ ইউজার যারা আছে তারা যাতে কোনো প্রকার ভাবে যাতে অ্যাক্সেস না করতে পারে এটা নিশ্চিত করা সিকিউরিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই বিষয়গুলা করা। তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি সিকিউরিটির তিনটা গোলকে ডিফাইন করা হয়। যে তিনটা গোলকে আমরা বলি সি, মানে সি ফর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো ইন শর্ট এই তিনটাকে বলা হয় সিআইএ। ঠিক আছে, সিআইএ ট্রাইড। এবং হচ্ছে এই টপিক থেকে আমরা পড়বো অ্যাটাক গুলা কি, দেন মানে বেসিক্যালি হচ্ছে এই সিকিউরিটি গোল, যে তিনটা সিকিউরিটি গোল আছে সেই তিনটা সিকিউরিটি গোলের রেসপেক্টে কিছু অ্যাটাক করা হয়। ঠিক আছে, যে অ্যাটাকটা হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেসটা করে। তো সেই অ্যাটাক গুলা সম্পর্কে আমরা দেখবো এবং সেই অ্যাটাকের থ্রেটেন গুলা সম্পর্কে পড়বো। তারপরে হচ্ছে সিকিউরিটি সার্ভিস গুলা সম্পর্কে পড়বো, সার্ভিস কি কি সার্ভিস তারা প্রোভাইড করে, দেন হচ্ছে সিকিউরিটি মেকানিজম গুলা কি কি, তারপর হচ্ছে দুই তিনটা ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স। বেসিক্যালি হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্লক সাইফারিং আর একটা হচ্ছে না সরি সিমেট্রিক সাইফার আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক সাইফার। তো সিমেট্রিক সাইফারের আন্ডারে আবার হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফিক টেকনিক থাকে আর কি। তো সেই বিষয়গুলো আমরা পড়বো। এটা ছাড়াও আমরা হচ্ছে আমাদের যে সিকিউরিটি গোলটা থাকে, মানে সিকিউরিটি পারপাসটা থাকে, সেটাকে হচ্ছে আমরা দুইটা প্রসেসে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি আর একটা হচ্ছে স্টেগনোগ্রাফি। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্টেগনোগ্রাফিটা পড়বো না, জাস্ট আমরা নামটা জেনে রাখবো যে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি একটা হচ্ছে স্টেগনোগ্রাফি। তো স্টেগনোগ্রাফি সম্পর্কে আমাদের এই কোর্সে কোনো কাজ নাই, আমাদের কাজ যেটা সেটা পুরোটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি রিলেটেড। ওকে, তো একটা একটা করে যাই আমি। ওকে, তো এখানে দেখেন সিকিউরিটি গোল তিনটাকে ডিফাইন করা হচ্ছে। প্রথমটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেইলেবিলিটি। সো কনফিডেন্সিয়ালিটিটা হচ্ছে বেসিক্যালি কি, আমরা যখন কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইনফরমেশন গুলাকে স্টোর করে রাখতে চাই, ওইখানে আমাদের কিছু কিছু ডেটা থাকে যেগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন। বিশেষ করে হচ্ছে ইন্ডাস্ট্রির কিছু কিছু ইয়ে থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র মেম্বাররা বা হচ্ছে যারা ওই ইন্ডাস্ট্রির মালিক তারাই শুধু জানবে, এমপ্লয়াররা জানবে না। তো এই বিষয়গুলা, তারপর হচ্ছে মিলিটারি কিছু ইনফরমেশন থাকে যে কিভাবে হচ্ছে কোন দেশের উপর অ্যাটাক করা হইতেছে, বা কিছু যে স্পাই নিউজ গুলা থাকে, তাই না? তো সেই স্পাই নিউজ গুলাকে আমরা বলি কি কনফিডেন্সিয়াল ইনফরমেশন। তো সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে কিভাবে আমরা ইনফরমেশন ইয়ে করে রাখতে পারি, মানে সিকিউর করে রাখতে পারি, সেই বিষয়টা যে অ্যাসিওর করে সেটাকে বলা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। দ্যাট মিনস ইনফরমেশনের যে কমন কিছু এসপেক্ট থাকে সিকিউরিটি পারপাসে, সেটাই হচ্ছে কি বেসিক্যালি কনফিডেন্সিয়ালিটি। এখন সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে আমাদের কি অবশ্যই প্রোটেক্ট করে রাখার দরকার পড়ে। এখন আমরা যদি সেই জিনিসগুলোকে প্রোটেক্ট করে না রাখি, তখন হবে কি কোনো আনঅথরাইজড অ্যাক্সেস এসে বা কোনো আনঅথরাইজড পিপল এসে আমার ইনফরমেশন গুলাকে চুরি করে নিয়ে যাবে। এখন সেটা কোন পারপাসে চুরি হইতেছে, তারপরে হচ্ছে গিয়ে কিভাবে আমার ইনফরমেশনটা ডাটাটা লস্ট হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু কনফিডেন্সিয়ালিটি দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি। বিকজ কনফিডেন্সিয়ালিটির আরো কিছু পোর্শন আছে, যেমন এই যে স্নুপিং, তারপর হচ্ছে কি ট্রাফিক অ্যানালাইসিস, এই দুইটা অ্যাটাক করতেছে হচ্ছে কনফিডেন্সিয়ালিটির উপরে। সরি, বেসিক্যালি স্নুপিংটা হচ্ছে কি
স্নুপিংটা হচ্ছে যখন কোনো এই যে আমি যখন বলতেছিলাম যে আনঅথরাইজড অ্যাক্সেস যখন আমাদের ডাটাগুলাকে ইন্টারসেপ্ট করতে আসবে বা কোনো ডাটাগুলাকে হচ্ছে ইন্টারসেপ্ট করার ট্রাই করবে, তখন যে প্রসেসটা হয় সেটাকে আমরা বলতেছি স্নুপিং। আর ট্রাফিক অ্যানালাইসিস হচ্ছে মাঝে মাঝে দেখবেন যখন রেজাল্ট আউটের সময় হয় তখন হচ্ছে পাবলিক সার্ভার গুলা অনেক বেশি বিজি হয়ে যায়, তাই না? তো সেই পাবলিক সার্ভার গুলা কেন বিজি হয় বলতে পারবেন? এখানে মূলত হয় কি যে এখানে যখন আমরা একটা মেইল পাস করি তখন মাঝখানে হলো অ্যাটাকার হলো এই সার্ভারকে বারবার রিকোয়েস্ট দেয়, ওটাকে হলো জ্যাম করে রাখে। আমরা হ্যাঁ, মাঝে মাঝে দেখি যে আমাদের সার্ভারটা ডাউন হয়ে যায় অতিরিক্ত চাপের কারণে। হ্যাঁ, র্যান্ডমলি যখন কোন একটা নেটওয়ার্কের উপর বিভিন্ন নেটওয়ার্ক থেকে অ্যাটাক করতে থাকবে তখন সার্ভারটা বিজি দেখায়। তখন হলো অ্যাটাকাররা নির্দিষ্ট টাইমের ভিতরে বেশি বেশি রিকোয়েস্ট করে যাতে কোন ডে আসছে সেটা যেন বুঝতে না পারে। বুঝতে না পারি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেটা হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। তো এইটা হচ্ছে আমরা যখন রেজাল্ট যখন পাবলিশ হয়, বিশেষ করে হচ্ছে গভর্নমেন্ট রেজাল্ট গুলা এসএসসি এইচএসসি, তখন সবাই কি করে একসাথে ওই সার্ভারের উপরে প্রেসার দিতে থাকে না, তখন আলটিমেটলি কি হয় সার্ভারটা দেখায় কি ডাউন হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে যে এই বিভিন্ন সাইট থেকে বা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা কি থাকে, লিমিটেড রিসোর্স থাকে, ওইরকম সার্ভারেরও কি একটা লিমিটেড রিসোর্স থাকবে বা সে লিমিটেড নাম্বার অফ ইউজারকে একই সাথে অ্যাকোমোডেট করতে পারবে। যখনই সেই লিমিটেড নাম্বার অফ ইউজারের থেকে বেশি ইউজার আমার ওই সার্ভারে চলে আসবে, তখন কিন্তু আমি আর প্রপার যে সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করা সেটা সার্ভিসটা প্রোভাইড করতে পারবো না। তখনই কি হয়, ট্রাফিক ক্রিয়েট হয়, যেটা আমরা রাস্তায়ও দেখে আসছি, তাই না? রাস্তায় যখন হচ্ছে কি মোর দেন যতটুকু লিমিটেশন থাকে তার থেকে বেশি যদি গাড়ি চলে আসে বা কোন একটা গাড়ি সোজা যাওয়ার কথা সে কোনো কারণে হচ্ছে কি করছে বাঁকা তারা ঢুকাই দিচ্ছে, তখনই ট্রাফিক সিগন্যাল পড়ে। বা মাঝে মাঝে দেখা যায় কি রাস্তাগুলাতে মোড় গুলাতে হচ্ছে বিশেষ করে ট্রাফিক সিগন্যাল গুলা পড়ে, সেই সিগন্যাল গুলাতে কি হয় বিভিন্ন গাড়িগুলা হচ্ছে পিছনে একটা জ্যামের মতো সৃষ্টি হয়ে যায়। তো অ্যাটাকাররাও যখন কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে তারা নিতে চাইবে তখন তারা করবে কি ওই স্পেসিফিক সার্ভারটাকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট সেন্ড করতে থাকবে, সো দ্যাট ওই সার্ভারটা বিজি হয়ে যায় এবং কোনখান থেকে হচ্ছে রিকোয়েস্টটা আসতেছে সেটা স্পেসিফিক আইপিটা বা স্পেসিফিক অ্যাড্রেসটা তখন ডিফাইন করা টাফ হয়ে যায়। ঠিক আছে, ওইভাবে করে হচ্ছে তখন তারা ইনফরমেশন গুলাকে মানে নিয়ে নেয় আর কি। তো এইটা গেল হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটির উপর বেস করে যে দুইটা অ্যাটাক আছে সে দুইটা অ্যাটাক, একটা হচ্ছে স্নুপিং আর একটা হচ্ছে কি ট্রাফিক অ্যানালাইসিস। ম্যাম স্নুপিংটা ভালো মতো বুঝতে পারেন, একটু যদি বোঝা যেত। সরি, হ্যাঁ কি বলতেছিলেন? ম্যাম স্নুপিংটা একটু যদি বোঝা যেতেন আবার। আচ্ছা, স্নুপিংটা হচ্ছে সরি। আচ্ছা, স্নুপিংটা বুঝেন নাই তাই তো? স্নুপিংটা হচ্ছে যখন আমরা কোনো ডাটাগুলাকে হচ্ছে সার্ভার থেকে রিসিভার মানে সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে হচ্ছে সেন্ড করি, তখন আমরা যে পোর্শনটা, সরি, সাপোজ এইটা হচ্ছে আমাদের সেন্ডার, সরি হ্যাঁ আমার ঠান্ডা লাগছে তো পড়ানোর মাঝখানে মাঝখানে কাশি উঠতে পারে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না ম্যাম, আপনি নিয়মিত মেডিসিন নিচ্ছেন তো? হ্যাঁ আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি কিন্তু কমতেছে না এখনো। আচ্ছা যাই হোক, ওকে। সো সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্ডার আর এটা হচ্ছে কি আমাদের রিসিভার। এখন সেন্ডার থেকে যখন রিসিভারের কাছে হচ্ছে কোনো ইমেল আমরা বা কোনো ইনফরমেশন যখন আমরা সেন্ড করি, তখন অ্যাটাকাররা বিভিন্ন পার্ট থেকে অ্যাটাক করতে পারে, সে বিষয়গুলো আমরা পরে দেখব। এখন অ্যাটাকার যদি হচ্ছে এই মিড পজিশন থেকে মানে আমরা আমাদের ইনফরমেশনটা সেন্ড করে দিছি সেটা যখন রাস্তায়
যাচ্ছে, সে যাওয়া অবস্থাতে যখন হচ্ছে অ্যাটাকার অ্যাটাক করবে, তখন সে করে কি ওই ইনফরমেশনটাকে নিয়ে সেটা তার মতো করে আইদার মডিফাই করে দিতে পারে। ঠিক আছে, এখানে 3-4টা জিনিস হয়। একটা হচ্ছে মডিফিকেশন, তারপরে হচ্ছে মডিফিকেশন ছাড়াও সে যেটা করতে পারে টোটালি চেঞ্জ করে দিতে পারে ডাটাটাকে। তারপরে হচ্ছে সে ডাটাটা পুরাটা লস্টও করে দিতে পারে। মানে আমি সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে একটা ইনফরমেশন পাঠাচ্ছি, বাট সেটা মিড পজিশনে এসে ওই জিনিসটা প্রপার ওয়েতে না যায়, আইদার সেটা মডিফাই হয়ে যাবে, অথবা সেটা যাবেই না, অথবা সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো এই যে যে প্রসেসটা আছে চেঞ্জেস হওয়ার যে বিষয়টা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্নুপিং। এখন আমরা পরে আবার দেখবো এই স্নুপিং এর আন্ডারে আদার্স যে বিষয়গুলো আছে, যেটা আমি মুখে মুখে এখন বললাম। এই যে ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, নন রেপুটেশন, তারপর হচ্ছে এক্সেস কন্ট্রোল। ওকে, একটা একটা করে দেখবো আমরা। ওকে, সো এখন ক্লিয়ার হয়েছে স্নুপিং বিষয়টা কি। মানে হচ্ছে বেসিক্যালি এটা আনঅথরাইজড এন্টিটি থেকে যখন ট্রান্সমিশনের সময় সে তার মানে অ্যাটাকার বা হ্যাকার তার নিজস্ব বেনিফিটের কারণে যখন আমার ডাটাটাকে চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে দিয়ে যখন রিসিভারের কাছে পাঠিয়ে দিবে, তখন সেটাকে আমরা বলতেছি কি স্নুপিং অ্যাটাক। হুইচ উইল বি লাইক, আমি কাউকে একটা ইমেল পাঠাইলাম যে মিট মি টুমরো, তো অ্যাটাকার করলো কি এই ইনফরমেশনটাকে চেঞ্জ করে সে বলে দিল মিট মি টুডে এট এতটা। সো এই ক্ষেত্রে হলো কি আমার হোল মেসেজটাই হচ্ছে সে মডিফাই করে দিল। অথবা সে যেটা করতে পারে সে সেটাকে টোটালি চেঞ্জ করে ও বলল যে ডো নট মিট মি, অথবা হচ্ছে ধরেন অন্য কোনো একটা মেসেজ দিয়ে দিল। ঠিক আছে, অথবা মেসেজটা তার কাছে হচ্ছে রিসিভার কাছ পর্যন্ত পৌঁছাইলই না। তো এই বিষয়গুলোকে আমরা বলতেছি স্নুপিং। ক্লিয়ার? হুম, কনফিডেন্সিয়ালিটি ক্লিয়ার? জি ওকে, তাহলে এখন আমরা চলে যাই কনফিডেন্সিয়ালিটির পরের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা হচ্ছে এই যে যেটা বলতেছিলাম যে ইনফরমেশন গুলা কি হয় ধাপে ধাপে চেঞ্জেস হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলিও কি হয় চেঞ্জেস এর দরকার হয়। যেমন এখানে একটা এক্সাম্পল যেটা দিছে সেটা হচ্ছে একটা ব্যাংকের এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে ব্যাংকে যখন একজন কাস্টমার ডিপোজিট বা মানি উইথড্র করতে চায়, তখন কি হয় তার অ্যাকাউন্টে একটা চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসটা কেমন, সাপোজ আমি যদি হচ্ছে আমার অ্যাকাউন্টে কোনো মানি অ্যাড করি বা ডিপোজিট করি, তখন কি হবে মানিটা অ্যাড হচ্ছে, তাই না? ধরেন আমি হচ্ছে 1 টাকার সাথে আরো 1 টাকা রাখলাম, তাহলে কি হলো 2 টাকা হচ্ছে, তার মানে কি ইনফরমেশনটা চেঞ্জ হচ্ছে। আবার ধরেন আমি সেই 2 টাকা থেকে 1 টাকা তুলে ফেললাম, তখন আবার কি হচ্ছে 2 টাকা থেকে 1 টাকা তুলে ফেলছি আর আছে কত 1 টাকা, তখনও কিন্তু কি আমার ইনফরমেশনটা চেঞ্জেস হচ্ছে। তো এই যে যে কন্টিনিউয়াসলি চেঞ্জেস গুলা হইতেছে, সেই চেঞ্জেসটা আমি করতেছি কিনা নাকি আমার নাম দিয়ে আরেকজন করতেছে, সেই বিষয়গুলাকে অথরাইজ এন্টিটির মাধ্যমে ডিল করাটাই হচ্ছে আমরা বলতেছি কি ইন্টিগ্রিটি। ওকে, সো ইন্টিগ্রিটি শুধুমাত্র প্রোভাইড করতে পারবে কে, অথরাইজড এন্টিটি ছাড়া, যাতে আমাদের ইনফরমেশন গুলা চেঞ্জ হতে না পারে সেই বিষয়টার খেয়াল রাখাটাই হচ্ছে ইন্টিগ্রিটির দায়িত্ব। এখন ইন্টিগ্রিটি ভায়োলেশনটা হচ্ছে সবসময় যে আমাদের হচ্ছে ম্যালিসিয়াস অ্যাক্ট মানে দরকার পড়বে বিষয়টা তা না। অনেক সময় দেখা যায় যে যখন ব্যাংকের ক্ষেত্রে এই যে এক্সাম্পলটা দিচ্ছে তারা, সেটা দিয়ে যদি আমি বলি, তাহলে হচ্ছে ব্যাংকের ওনার ধরেন অন্য কেউ ছিল, এখন সে যদি মারা যায়, তখন কি হয়, তখন কিন্তু আবার ইন্টিগ্রিটিটা চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু আবার অথেন্টিসিটি বলেন বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো থাকে, সেগুলো তখন চেঞ্জ হয়ে মালিকের কাছ থেকে কার কাছে চলে যায়, মালিক যাকে নমিনি করে দিয়ে যায় তার আন্ডারে চলে যায়। এখন তার জন্য অথরিটি কি করে, অথরিটির কাছে সে যে বেসিক্যালি নাই বা তার যে কিছু একটা হয়েছে, সেটার একটা ডকুমেন্টেশন চায়। তো এই যে যে ডকুমেন্টেশন গুলা প্রোভাইড করা, তারপরে হচ্ছে গিয়ে মানে এই বিষয়টা হচ্ছে অরিজিনালিটি
চেক করা, সেগুলাকেই হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ভাষায় বলতেছি ইন্টিগ্রিটি। এখন কম্পিউটার হচ্ছে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে সেই ইন্টিগ্রিটি গুলা প্রোভাইড করবে হচ্ছে বিভিন্ন মেকানিজম দিয়ে। এখন সেই মেকানিজম গুলা প্রত্যেকটা নেটওয়ার্ক লেয়ারের মধ্যে তার কাছে প্রিডিফাইন করা থাকে। ঠিক আছে, এখন প্রিডিফাইন কিভাবে করা থাকবে সেগুলা বেসড অন ডিজিটাল সিগনেচার, তারপরে হচ্ছে এটা ছাড়াও বিভিন্ন ধরনের এই যে মডিফিকেশন, মাস্করেডিং, রিপ্লাইং, রেপুটেশন। ঠিক আছে, এই অ্যাটাক গুলার অ্যাটাক গুলা হচ্ছে কিনা বা সেই অ্যাটাকের রেসপেক্টে আমরা যেই মানে এইটার রেসপেক্টে আমরা যেই হচ্ছে সিকিউরিটি বিষয়গুলা ম্যানেজ করব সেটাকে আমরা বলতেছি কি, এইটার রেসপেক্টে তার থ্রেট টু ইন্টিগ্রিটি। বুঝতে পারছেন? মানে এই যে কনফিডেন্সিয়ালিটির যে দুইটা থ্রেড ছিল, সেরকম ইন্টিগ্রিটিরও 4টা থ্রেড আছে। তার মধ্যে একটা হচ্ছে মডিফিকেশন, একটা হচ্ছে মাস্করেডিং, একটা হচ্ছে রিপ্লাইং, একটা হচ্ছে কি রেপুটেশন। এখন মডিফিকেশন এখানে যে কাজটা হয়, স্নুপিং এবং মডিফিকেশন দুইটার কাজটা হচ্ছে কোয়াইট সিমিলার। তো এখানে মডিফিকেশনে এক্সেস অফ ইনফরমেশন যখন চাইবে, ঠিক আছে, বা কাস্টমার হচ্ছে যখন ব্যাংকে কোন একটা মেসেজ সেন্ড করবে ফর সাম ট্রানজিশন, তখন অ্যাটাকার করে কি, সেই মেসেজটাকে ইন্টারসেপ্ট করে সে তখন তার মতো করে চেঞ্জ করে ফেলে। সাপোজ আমি হচ্ছে কি করলাম, এখন ব্যাংকের থেকে ইনফরমেশন, আমরা বেসিক্যালি এই জিনিসটা হয় হচ্ছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আর কি। তো আমরা যখন হচ্ছে অনলাইনে মানে টাকা পেমেন্ট করি বা অনলাইনে হচ্ছে কোনো প্রোডাক্ট হচ্ছে কিনি, তখন আমরা অনলাইনে যে পেমেন্টটা করি, সেই অনলাইনে পেমেন্ট করার সময় দেখবেন যে মাঝে মাঝে হয় কি, আমাদের কার্ড নাম্বার গুলা এখানে একটা নোটিফিকেশন চলে আসে যে আমরা আমাদের কার্ডটাকে বা কার্ডের নাম্বারটাকে হচ্ছে সেভ করে রাখতে চাই কিনা। তো ইন দ্যাট কেস যদি ভুলক্রমে আমরা হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দেই, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে পরবর্তীতে আমার কম্পিউটার বা আমার নেটওয়ার্কটা যদি কোনো ভাইরাস দিয়ে একটা মানে এফেক্টেড থাকেও, বা কোনো থার্ড পারসন যদি আমার পিসিটাকে তার কন্ট্রোলে রাখে, আমরা কিন্তু মাঝে মাঝে আমরা যারা নর্মাল মানুষ, যারা হচ্ছে পিসি সম্পর্কে অত আইডিয়া রাখি না, তারা কিন্তু আসলে বুঝি না যে হচ্ছে আমার পিসিতে ভাইরাস আছে কিনা, বা থার্ড পার্টি দিয়ে আমার পিসিটা কানেক্টেড আছে কিনা। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা যখন কোনো ইনফরমেশন গুলাকে সেভ করে রেখে দিই, তখন তারা করে কি, ওই ইনফরমেশনটাকে ইউজ করে তারা তাদের মতো করে আমাদের ইনফরমেশন গুলাকে স্টিল করে নেওয়ার ট্রাই করে। তো তখন যেটা হয়, আমার কার্ড নাম্বারটা তাদের কাছে সেভ থেকে যায়। যখনই আমরা সেভ বাটনে ক্লিক করি, তখন কিন্তু কম্পিউটার কি করতেছে, সেই জিনিসটাকে তার নিজের কাছে স্টোর করে রাখতেছে, মানে ওই ব্রাউজারের কাছে আমার ওই ওই জিনিসটা সেভ করা আছে। তো বিষয়টা যেটা হবে আর কি, পরবর্তীতে তারা করবে কি, সেম ইনফরমেশনটাকে ব্যবহার করে তারা আমাদের টাকা পয়সা বলেন বা হচ্ছে আদার্স ইনফরমেশন বলেন, সবগুলাই কিন্তু তারা ইন্টারসেপ্ট করতে পারবে। ঠিক আছে, তাদের বেনিফিটের জন্য। এখন আমি কোন একটা পারপাসে বা কোন একটা অনলাইনে শপিং করতেছি, এখন আমি পেমেন্ট করলাম ধরেন 1000 টাকা। এখন তারা করবে কি, সেই 1000 টাকার রেসপেক্টে তারা সেটাকে 10,000 টাকা বানায় দিয়েও সামটাইমস এই কাজগুলা করে। তো এই যে কাস্টমার ম্যানেজমেন্টের যে ডিলিং গুলা আছে, যে নিজেদের বেনিফিটের জন্য তারা করতেছে কি, মেসেজ গুলা ইন্টারসেপ্ট করে টাইপস অফ ট্রানজিশন গুলাকে চেঞ্জ করে দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি ইন্টিগ্রিটির রেসপেক্টে মডিফিকেশন। ওকে, সো ইন্টিগ্রিটি রেসপেক্টে মডিফিকেশনের যে বিষয়টা, সেটা কি ক্লিয়ার সবার? ওকে, আর মাস্করেডিং, তারপর হচ্ছে স্পুফিং, এগুলো হচ্ছে একই জিনিস। আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে কিন্তু, একটা হচ্ছে স্নুপিং, একটা হচ্ছে স্পুফিং। ওকে, একটু খেয়াল করলে দেখবেন এক জায়গাতে হচ্ছে স্নুপিং, ঠিক আছে, SNOOPING স্নুপিং, আর একটা হচ্ছে SPOOFING স্পুফিং। ওকে, সো মাস্করেডিং অ্যাটাক অথবা হচ্ছে কি স্পুফিং অ্যাটাক ইজ দ্য সেম থিং। তো এখানে যেটা হয়, এখানে হচ্ছে অ্যাটাকাররা ব্যাংকের কার্ড অথবা পিন নাম্বার গুলাকে যখন নিয়ে নেয়,
তারপর হচ্ছে তারা সেটার উপর প্রিটেন্ড করার জন্য কাস্টমারদেরকে হচ্ছে ইয়ে করে, সেটাকে আমরা বলতেছি মাস্কুরেডিং অ্যাটাক। তো মাস্কুরেডিং অ্যাটাকটা বেসিক্যালি হয় হচ্ছে যখন আমরা কার্ড দিয়ে কোনো পেমেন্ট করতে চাই, তখন হচ্ছে কার্ড গুলাকে পিন নাম্বার চায় তারা। সামটাইমস হচ্ছে সোয়াইপ করে না, বলে যে পিন নাম্বার লাগবে। তো ওই পিন নাম্বারটা যখন আমরা ইনপুট করি, তখন তারা করে কি, যেই ডিভাইসটা দিয়ে হচ্ছে আমরা কার্ডে পেমেন্ট করি, সেই ডিভাইসের আন্ডারে ছোট একটা মাইক্রোচিপ লাগানো থাকে। যেই মাইক্রোচিপের মধ্যে শুধু আমার না, এরকম হাজার হাজার মানুষের কার্ডের নাম্বার, সেই সাথে পিন নাম্বার গুলাও তাদের কাছে হচ্ছে স্টোর হয়ে থাকে। পরবর্তীতে করে কি, তারা সেই চিপটা বের করে তাদের ডিভাইসের সাথে কানেক্টেড করে দেয়। কানেক্টেড করে দিয়ে কার্ডের নাম্বার এবং হচ্ছে পিন নাম্বার থেকে সব টাকা পয়সা নিয়ে যায়। ঠিক আছে, এইরকম অনেক কাহিনী আছে, এরকম অনেক কাহিনী হয়ও, বা অনেকে হচ্ছে এই জিনিসগুলোর শিকারও হয়েছে। তো সেই বিষয়গুলাকে মানে সিকিউর করার জন্য আমরা হচ্ছে কিভাবে এই জিনিসগুলোকে সিকিউর করতে পারি, সেই টপিক গুলা সম্পর্কে হচ্ছে বেসিক্যালি এই কোর্সে পড়বো। তো তার আগে হচ্ছে আমাদেরকে অ্যাটাক গুলা সম্পর্কে জানতে হবে, তাই না? তো সেই অ্যাটাক গুলা সম্পর্কে এখন আমরা জানতেছি। তো মাস্কুরেডিং অ্যাটাকটা কি ক্লিয়ার হয়েছে সবার, নাকি আবার রিপিট করব? ওটা আর একটা বার বলুন। আবার বলবো, ওকে। সো মাস্কুরেডিং অ্যাটাক হচ্ছে ব্যাংকের কার্ড অথবা হচ্ছে পিন নাম্বার গুলা যখন লস্ট হয়ে যায় কোনো কারণে। ঠিক আছে, আমার ব্যাংকের কার্ডও লস্ট হয়ে গেছে, আমার পিন নাম্বারটাও লস্ট হয়ে গেছে। এখন সেগুলা কিভাবে লস্ট হয়, আমরা যখন কোনো শপে যাই বা সুপার শপে যাই, আমরা যখন বাজার করি বা কোনো প্রোডাক্ট কিনি, তখন সামটাইমস আমাদের কাছে কি থাকে না, ক্যাশ টাকা থাকে না। তখন আমরা করি কি, কার্ডে পেমেন্ট করে দিই। তো কার্ডে পেমেন্ট করার জন্য ওরা একটা ডিভাইস ব্যবহার করে না, যেটাতে হচ্ছে আমাদের কার্ড গুলাকে সোয়াইপ করে। হুম, জি ম্যাম। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংকের দেখবেন আলাদা আলাদা একটা করে ডিভাইস থাকে। তো সেই ডিভাইস গুলার ভিতরে যারা হচ্ছে এরকম আনইথিক্যাল কাজ করবার করে, তারা করে কি, একটা ছোট মাইক্রোচিপ বসায় দেয়। তো সেই মাইক্রোচিপটাতে হয় কি, আমাদের কার্ডের ইনফরমেশন গুলা, তারপরে হচ্ছে আমরা যখন পিন নাম্বারটা হচ্ছে ইনসার্ট করতেছি, সেই পিন নাম্বার সহ আমার কার্ড নাম্বারটা ওই ডিভাইসটাতে স্টোর হয়ে যায়। এটা যে শুধু আমার সাথে হবে বিষয়টা কিন্তু তা না, ওইরকম বা এরকম সেম কাজটাই হচ্ছে হাজার হাজার মানুষের সাথে হতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে তারা করে কি, ওই ডিভাইসটা থেকে ওই চিপটা খুলে ফেলে অ্যাটাকার বা হ্যাকাররা তাদের ডিভাইসের সাথে ওই চিপটাকে কানেক্টেড করে দেয়। কানেক্টেড করে দিয়ে ওরা ওইরকম 1000 মানুষ বা 10,000 মানুষ যারা হচ্ছে সেম ব্যাংকের ওই ডিভাইসটাকে ব্যবহার করছিল, তাদের প্রত্যেকজনের কার্ড নাম্বার, পিন নাম্বার সহ সব ইনফরমেশন গুলা তারা নিয়ে নেয়। নিয়ে পরবর্তীতে করে কি, তারা হচ্ছে ওই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে সব ইনফরমেশন বা সব টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে যায়। তো পরবর্তীতে আমরা শুধুমাত্র ফোনে একটা মেসেজ পাই যে আমার অ্যাকাউন্টে 0 টাকা আছে। তো তখন আমরা যখন হচ্ছে ওই ব্যাংকের মালিকের কাছে যাই বা ম্যানেজারের কাছে যাই, যা যখন তাদের কাছে কমপ্লেইন করি যে আমি তো টাকা উইথড্র করি নাই, তা আমার কার্ড থেকে কিভাবে বা আমার অ্যাকাউন্ট থেকে কিভাবে এত টাকা লস্ট হয়ে গেল, তখন তাদের ইয়ে হয় যে আরে হ্যাঁ তাই তো, তাইলে হচ্ছে কিভাবে হলো, তখন তারা তাদের ট্রানজিশনটা দেখায় যে এই দেখেন, আপনার কার্ড নাম্বার থেকে আপনার পিন নাম্বার দিয়ে এইভাবে এতগুলা ট্রানজিশন হয়েছে। ওকে, তো এই বিষয়গুলা হচ্ছে আগে অনেক হইতো, পরবর্তীতে যখন আস্তে আস্তে এই বিষয়গুলা নিয়ে মানে কোশ্চেন অ্যারাইজ হয়েছে, তখন আস্তে আস্তে হচ্ছে এই বিষয়গুলাকে মনিটরিং এর জন্য কিছু কিছু সিকিউরিটি সিস্টেম গুলা ডেভেলপ করা হয়েছে। তো সেই সিকিউরিটি সিস্টেম গুলাই হচ্ছে কি, ইন্টিগ্রিটি। ওকে, তো ইন্টিগ্রিটি গুলা কিভাবে হচ্ছে আমরা প্রোভাইড করব সেটা সম্পর্কে বেসিক ইন ডিটেইল আমরা পরে পড়বো। এখন জাস্ট হচ্ছে আমরা বেসিক জিনিসগুলা দেখতেছি যে কিভাবে অ্যাটাক গুলা হচ্ছে। তো ওইরকম আরো একটা অ্যাটাক আছে যেটাকে বলা হচ্ছে রিপ্লাইং অ্যাটাক। রিপ্লাইং অ্যাটাকটা হচ্ছে টাইপ অফ, আপনি একজন আরেকজনকে কি করতেছেন, টাকা সেন্ড করতেছেন পেমেন্টের জন্য, তখন অ্যাটাকার করবে কি, ওইখান থেকে আপনার মেসেজটা ইন্টারসেপ্ট করে সে ওই টাকাটা নিয়ে নিবে। ওকে, দ্যাট মিনস আমি যেই রিসিভারের কাছে হচ্ছে আমার পেমেন্টটা সেন্ড করতে চাচ্ছি, রিসিভার
আমার অরিজিনাল রিসিভার সেই পেমেন্টটা রিসিভ না করে কি হচ্ছে, আরেকজন আমার সেই পেমেন্টটা রিসিভ করতেছে, হুইচ মিনস ওকে। সো এই ধরনের অ্যাটাক গুলা হয় হচ্ছে বেসিক্যালি একদম ক্লোন কপি করে যে ওয়েবসাইট গুলা ক্রিয়েট করা হয় সেই ওয়েবসাইট গুলাতে। যেমন আমার যে আইফোন প্রো ম্যাক্স আছে না, একটা যে Exactly. অ্যাডভার্টাইজ দেয়, এখানে হ্যাঁ ক্লিক করলে আইফোন প্রো ম্যাক্স পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা রিয়েল রিসিভার কাছে যায় না, ওটা মাঝখানে হ্যাঁ তারা একজন চেঞ্জ করে, সব ওয়েবসাইট ঠিক কিন্তু তারা সব চেঞ্জ করে দেয়। হ্যাঁ এখন এক্স্যাক্টলি। পেমেন্ট অপশন, পেমেন্ট সব ওকে, এখন চলে গেছে টাকা অন্যজনের কাছে, হ্যাঁ লাস্টে কোনো হদিস পাওয়া যায় না ওই পেজের। হ্যাঁ এক্স্যাক্টলি অনেকবার পেমেন্ট করছে কিন্তু একবারও পায় না। এক্স্যাক্টলি। সো এই না আমি বিষয়গুলো এগুলো করি না। হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে কি স্প্যাম, ঠিক আছে? এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে অনেক সময় দেয় না ওই যে কেএফসি থেকে আসে, তারপর হচ্ছে স্বপ্ন থেকে আসে, গিফট ভাউচার গুলো এতজনকে ফরওয়ার্ড করেন। তারপরে কি হয়, আমরা যখনই ক্লিক করি তখন কি সেই লিঙ্ক গুলার আন্ডারে আইদার একটা করে ভাইরাস থাকে অথবা কোনো একটা ইনফরমেশন থাকে, যেই ইনফরমেশন গুলোর কারণে আমার পিসিতে বা আমার ডিভাইসে কি হয়, একটা করে ভাইরাস ঢুকে যায়। তো আমরা করি কি, অনেকেই না বুঝে সেখানে ক্লিক করি অথবা হচ্ছে ওই সেম মেসেজটাকে কপি করে আরেকজনের কাছে ফরওয়ার্ড করি, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে। তারপরে দেখবেন যে মাঝে মাঝে হচ্ছে ইমেলের মধ্যে আমাদের কিছু ইমেল চলে আসে যেগুলো জাঙ্ক বক্সে থাকে অথবা হচ্ছে কি স্প্যামে থাকে। এই জিনিসগুলোতে কোনোদিনও ক্লিক করবেন না। আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনাদেরকে বুঝতে হবে যখনই দেখবেন যে এই টাইপের কোন একটা ইমেল আসতেছে বা এই টাইপের কোনো মেসেজ আসতেছে যে অমুক জায়গাতে ক্লিক করলে হচ্ছে এত কিছু পাওয়া যাবে, তখনই করবেন কি সাথে সাথে হচ্ছে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখন আমি যদি আরেকটা দেখায় আপনাদেরকে যে কোন জিনিসগুলো হচ্ছে অফিসিয়াল বা কোনটা হচ্ছে অফিসিয়াল না, সেটা কিভাবে বুঝবো? সামটাইমস হয় কি, দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট গুলার ক্লোন কপি থাকে, হ্যাঁ, মানে সেম দেখতে ওয়েবসাইটটা কিন্তু সেটা অরিজিনাল বা অথেন্টিক ওয়েবসাইট না। এখন ধরেন আমি হচ্ছে আলিবাবার সাইটে যদি ঢুকি, আলিবাবা ই কমার্সে, তো এই যে দেখেন এখানে alibaba.com লিখে যেই সাইটটা আছে সেটা হচ্ছে কি আলিবাবার অরিজিনাল ওয়েবসাইট বা অথেন্টিক ওয়েবসাইট। এখন এই অথেন্টিক ওয়েবসাইট গুলো আমরা অনেক মানে আগে তো হচ্ছে খুব কম মানুষজন ই শপ থেকে ইয়ে করতো আর কি, মানে অনলাইন শপের উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট এখন বেশিরভাগ মানুষই দেখবেন কি অনলাইন থেকে হচ্ছে শপিং করে, তাই না? এবং আমরা হচ্ছে বুঝি না যে কোনটা হচ্ছে অরিজিনাল সাইট এবং কোনটা হচ্ছে কি নকল সাইট। এটা মানে আসলে ধরারও কোনো এইচটিটিপিএস উপায় নাই। থাকলে হলো সিকিউর সাইট, এইচটিটিপিএস এক্স্যাক্টলি। থাকলে ওটা সম্ভবত হ্যাঁ, সিকিউর সাইট। এইচটিটিপিএস যদি থাকে তখন আমরা বুঝবো কি সেটা হচ্ছে সিকিউর সাইট। এবং দেখবেন এই যে এখানে ভিজিটের জায়গাতে একটা লক সাইন আছে, ঠিক আছে? এই লক সাইনটা যখন থাকবে তখন বুঝবেন কি অবশ্যই সেটা হচ্ছে কি একটা সিকিউর সাইট। এখন এখানে যদি লক সাইনটা না থেকে দেখবেন যে মাঝে মাঝে এই চাবিটা খোলা থাকে। যেমন আমি যদি এখানেই ঢুকি china.com এ, এটা হচ্ছে একটা অ্যাড কোম্পানি, আচ্ছা এটাও মনে হয় সিকিউর থাকবে। ওকে, সো আলিবাবা গ্রুপ, না আলিবাবা গ্রুপটাও অরিজিনালি হবে, এটা আলিজা। ওকে, এটাতে ঢুকি। সো এইটা মোস্ট প্রবাবলি আলিজিলা। আচ্ছা ওকে, এইটাও হচ্ছে কি এই যে সিকিউর দেখাচ্ছে আমাকে। আচ্ছা যাই হোক, এরকম কিছু কিছু ওয়েবসাইট থাকবে যেগুলো হচ্ছে সিকিউর না, হ্যাঁ, তখন দেখবেন কি এই ইয়েটা হচ্ছে ওপেন থাকবে না। সরি, এই যে এই লক সাইনটা তালাটা হচ্ছে লাগানো থাকবে না, তালাটা তখন খোলা থাকবে। এটা ছাড়াও বোঝার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এখান থেকে সুন্দর করে ইনকগনিটো উইন্ডো দিয়ে ঢোকার ট্রাই করবেন। ঠিক আছে, ইনকগনিটো উইন্ডোতে যায় সেম লিঙ্কটাকে কপি পেস্ট করে সার্চ করে দেখবেন যে ইনকগনিটো উইন্ডো থেকে এই জিনিসটা ব্রাউজ হচ্ছে কিনা। যদি ইনকগনিটো উইন্ডো থেকে এটা ব্রাউজ হয় তখন বুঝবেন কি দিস ইজ দ্য অরিজিনাল সাইট। আর যদি ইনকগনিটো
ইনকগনিটো উইন্ডো থেকে যদি এটা ব্রাউজ না হয় তখন বুঝবেন কি এটা হচ্ছে নকল সাইট। তখন অবশ্যই এই সাইট থেকে কোনো শপিং বা পারচেজ করা যাবে না। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন আপনারা যদি চান আমি এই জিনিসটার আরেকটা দেখাই দেই। আপনারা যদি চান যে আলিবাবা বা আলি এক্সপ্রেসের মতো হচ্ছে একটা ওয়েবসাইট আপনারা বানাবেন, সেটাও কিন্তু বানানো যায়। ধরেন আমি এখানে ঢুকলাম, ওকে, এখন এখানে ঢোকার পরে এটা কি alibaba.com এর অফিসিয়াল ওয়েবসাইট, তাই না? এখন এখানে এসে ওয়েবসাইটের ভিতরে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হচ্ছে এই যে ভিউ পেজ সোর্স এই অপশনটা আসে না সব সময় কোনো কিছু গুগল ব্রাউজ করলে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে আমাদের এই যে ওয়েবসাইটটা বানাইছে সেই ওয়েবসাইটের রেসপেক্টে টোটাল যেই HTML কোডটা ছিল বা হচ্ছে তার রেফারেন্সের যে CSS কোড গুলা ছিল সবগুলা আছে। এখন আপনারা যদি এই সেম কন্টেন্ট গুলা হচ্ছে কপি করে পেস্ট করে এবং সেভ করে নেন যে .html নাম দিয়ে, তারপর যদি সেই ফাইলটা হচ্ছে রান করেন তখন দেখবেন কি এক্স্যাক্টলি এরকম একটা পেজ চলে আসবে। বুঝতে পারছেন? তো এইভাবে করে কিন্তু বেসিক্যালি হয় কি এই ক্লোন কপি গুলা বানানো হয়। ক্লিয়ার? হুম, রিপ্লাইং কিভাবে হয়? এই যে কোনো রেসপন্স নাই। আপনারা যদি রেসপন্স না করেন আমি কিভাবে জি বুঝবো ম্যাম, শুনতেছি। বলতেছেন না? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি রেপুটেশন। সো রেপুটেশনটাও হচ্ছে কি আর টাইপ অফ ডিফারেন্ট টাইপস অ্যাটাক, যেখানে হচ্ছে সেন্ডার এবং রিসিভার দুজনের মধ্যে কমিউনিকেশন থাকে এবং সেটার উপর বেস করে সেন্ডার একটা মেসেজ দেয় এবং সেটা রিসিভারের কাছে যাচ্ছে কিনা অথবা রিসিভার হচ্ছে সেটা ডিনাই করে দিচ্ছে কিনা এই বিষয়গুলো চেক করা হচ্ছে রেপুটেশনের কাজ। সো এই রেপুটেশনের মধ্যে হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস নামে একটা অ্যাটাক আছে, সেটা আমরা পরে পড়বো। এটা সম্পর্কে আমরা ডিটেইলেও দেখবো। তো ড্যানিয়েল বাই দ্য সেন্ডার যদি হয় তখন হচ্ছে ব্যাংকের কাস্টমাররা তাদেরকে অ্যাক্স করে যে ব্যাংকে তুমি কিছু মানি দিচ্ছ কিনা বা সেটা থার্ড পার্টি থেকে রিকোয়েস্ট আসতেছে কিনা। তো এই বিষয়গুলোকে আমরা বলতেছি হচ্ছে রেপুটেশন। ওকে, ক্লিয়ার? ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এবার আসি আমরা অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি এটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির থার্ড যে পার্ট এবং ফাইনাল পার্ট, সেটাকে আমরা বলতেছি অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবিলিটিটা হচ্ছে বেসিক্যালি ইনফরমেশন, যখন কোনো ইনফরমেশন ক্রিয়েট করা হয় সেগুলাকে যখন আমরা স্টোর করে রাখি, পরবর্তীতে যদি আমাদের সেই ইনফরমেশন গুলার দরকার হয় তখন আমরা সেই ইনফরমেশনটা এক্স্যাক্টলি পাচ্ছি কিনা বা আমার সেই ইনফরমেশনটা অ্যাভেলেবেল আছে কিনা এইটাকে চেক আউট করাটাই হচ্ছে অ্যাভেলেবিলিটির কাজ। তো অ্যাভেলেবিলিটি কি করবে, ইনফরমেশন গুলা কনস্ট্যান্টলি যখন চেঞ্জ হচ্ছে এবং সেই অনুযায়ী হচ্ছে অথরাইজ এন্টিটি, আমরা যারা অথরিটি আছে তারা হচ্ছে অথরাইজড ইনফরমেশন গুলা অ্যাভেলেবেল আছে কিনা এই বিষয়টা চেক করা হচ্ছে এই সিকিউরিটি গুলোর কাজ। তো এই সিকিউরিটি গুলো করবে কি আনঅ্যাভেলেবল ইনফরমেশন গুলা হার্মফুল কিনা বা সামহাউ আমার ইনফরমেশনটা আমি পাচ্ছি না, কোনো কারণে সেটা লস্ট হয়ে গেছে, এখন কোত্থেকে লস্ট হচ্ছে সেটা সেটা কোন অ্যাটাকের আন্ডারে লস্ট হইতেছে সেই বিষয়গুলো চেক করাও কিন্তু অ্যাভেলেবিলিটির কাজ। তো সেম প্রসেস অ্যাভেলেবিলিটির আন্ডারে একটাই মাত্র অ্যাটাক আছে যেটাকে আমরা বলতেছি ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। তো ড্যানিয়েল অফ সার্ভিসকে ইন শর্টে বলা হয় ডস অ্যাটাক। তো ডস অ্যাটাকটা বেসিক্যালি যেটা করে, এটা একটা কমন অ্যাটাক এবং এটা আস্তে আস্তে প্রত্যেকটা ইনফরমেশন গুলাকে বা প্রত্যেকটা সার্ভিসের যে সিস্টেম গুলা থাকে সেই সিস্টেম গুলাকে ইন্টারাপ্ট করে। ইন্টারাপ্ট করে দেওয়া বলতে এখানে কি বোঝাচ্ছে যে মাঝখানে বাম হাত ঢুকে আইদার হোল জিনিসটাকেই হচ্ছে ক্র্যাশ করে দিবে, ক্র্যাশ করে দিয়ে সব ইনফরমেশন গুলা নিয়ে যাবে, অথবা তারা করবে কি ফোকাস কোন একটা রিকোয়েস্ট সেন্ড করবে। মাঝে মাঝে দেখবেন কোন ইনস্টিটিউট বা কোন ইন্ডাস্ট্রির সার্ভার গুলা হচ্ছে লস্ট হয়ে যায় বা সার্ভার গুলা ক্র্যাশ করে যায়। এরকম যদি হয়
তখন বুঝতে হবে কি আইদার আমার ডিভাইসটা হচ্ছে আপ টু ডেটেড না, দ্যাটস ওয়াই হচ্ছে আমার সার্ভারটা ক্র্যাশ হয়ে গেছে, অথবা আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেই সফটওয়্যারটার যে মালিক আছে বা যে কোম্পানি হচ্ছে ওই সফটওয়্যারটা ডেভেলপ করছে তাদের সার্ভারে কোনো কারণে কোনো একটা অ্যাটাক হয়েছে, যার কারণে আমি হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাকের কি ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাকের শিকার হয়েছি। ওকে, তো এই ক্ষেত্রে যেটা হয় ইন্টারসেপ্ট অথবা ডিলিট করে দেয় আমাদের সব ইনফরমেশন গুলাকে, ক্লায়েন্টের রেসপন্স গুলাকে, এবং সেই অনুযায়ী হচ্ছে ক্লায়েন্ট তখন দেখে যে না আমাদের সার্ভারটা হচ্ছে রেসপন্ড করতেছে না। তো যখনই দেখে যে রেসপন্ড করতেছে না তখন তাদের বুঝতে হবে যে কোনো একটা প্রবলেম হয়েছে, আইদার ওভারলোড হয়ে গেছে অথবা কোনো কারণে আমার সার্ভারটা ক্র্যাশ করে গেছে। ক্লিয়ার? ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। হুম, আরেকবার একটু যদি বলতেন। ওকে, ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাকটা হচ্ছে আস্তে আস্তে আমাদের ইনফরমেশন গুলা, মানে একটা সিস্টেমের আন্ডারে আমরা যে ইনফরমেশন গুলাকে রাখি বা স্টোর করে রাখতেছি সেই ইনফরমেশন গুলাকে আস্তে আস্তে ইন্টারাপ্ট করা, অথবা পুরাটাকেই একসাথে ইন্টারাপ্ট করা। তো আস্তে আস্তে যখন ইন্টারাপ্ট করে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভোগাস রিকোয়েস্ট সেন্ড করে হচ্ছে সেটাকে স্লোলি ইন্টারাপ্ট করতে পারে। আর যদি একই সাথে পুরো সিস্টেমটাকে ইন্টারাপ্ট করে তখন সার্ভারটা ক্র্যাশ হয়ে যায়। এখন সার্ভারটা ক্র্যাশ হওয়ার দুই তিনটা রিজন থাকে। একটা হচ্ছে গিয়ে আইদার হেভি লোডের কারণে, যে সার্ভারের মধ্যে হচ্ছে ওরা করে কি বিভিন্ন ধরনের একই সাথে আহ এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট গুলাকে একসাথে সেন্ড করতে করতে সেই সার্ভারটাকে টোটালি ক্র্যাশ করে দেয়। ওকে, সো সার্ভারটাকে ক্র্যাশ করার হচ্ছে দুই তিনটা রিজন থাকে। একটা হচ্ছে আমরা যদি আমাদের যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটাকে যদি আপ টু ডেটেড না রাখি, তখন আমরা যদি পুরাতন সার্ভিসের আন্ডারে থাকি তখন সেটা ক্র্যাশ করার পসিবিলিটি থাকে। এখন নতুন নতুন ডিভাইসে দেখবেন প্রতিনিয়তই আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা আমরা যারা আইফোন যারা ইউজ করেন তারা দেখবেন যে আইওএস গুলা কি হয় প্রতিনিয়তই সেগুলো হচ্ছে আপডেট চায়। এখন আপডেট কখন চায়, ধরেন অ্যাপেল কোম্পানি একটা নতুন একটা সফটওয়্যার লঞ্চ করছে, এখন লঞ্চ করার পরে সে যখন সেটা রিলিজ করে দিল তখন সে দেখলো কি এইটার রেসপেক্টে কোন একটা বাগ আছে, বা ওই সিস্টেমটার রেসপেক্টে কোন একটা বাগ তারা আইডেন্টিফাই করতে পারছে। এখন সেই বাগটা যখন আইডেন্টিফাই করবে সেই বাগটাকেও কিন্তু ফিক্স করতে হবে তাদের। এখন সেই বাগটা ফিক্স করার পরে তারা করে কি সেটার একটা নতুন নাম দিয়ে দেয়, যেই নামটাকে বলা হচ্ছে কি নতুন একটা ভার্সন। তখনই আমাদেরকে করে কি ওই নতুন যে সফটওয়্যারটা থাকে বা যে নতুন সিস্টেমটা ইনস্টল মানে চলে আসে আইফোনের আন্ডারে তখন সেটা আমাদেরকে আপডেট করতে বলে। তা আমরা যদি সামহাও সেটাকে আপডেট না করি তখন দেখা যায় কি আমাদের ফোনটা ঠিক মতো কাজ করে না। কোনো কারণে কেন কাজ করে না, কারণ ওই যে যে বাগটা থাকে আমরা প্রিভিয়াস ভার্সনে থাকার কারণে সেই বাগটা কিন্তু আমাদের ডিভাইসে থেকেই যাচ্ছে। দ্যাটস ওয়াই তখন হচ্ছে ঠিক মতো কাজ করতেছে না। তো তখন হয় কি একটা সার্টেন টাইম পরে আমার ফোনটাই ক্র্যাশ করে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে বলা হচ্ছে হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। যেই সার্ভিসের কারণে আমরা প্রথমে হচ্ছে আমাদের বাগগুলাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই বাগগুলাকে আইডেন্টিফাই করার পরে সেই বাগটাকে ফিক্স করে আমরা নতুন একটা সফটওয়্যারকে লঞ্চ করতেছি, এবং সেই সফটওয়্যারটা হচ্ছে আমাদেরকে আপ টু ডেটেড রাখার জন্য একটা নোটিফিকেশন আসে। সেই অনুযায়ী যদি আমরা আপ টু ডেটেড না হই তখন কি হবে, তখন আমাদের সেই ডিভাইসটা ক্র্যাশ করে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো এরপর আমরা দেখবো এখানে হচ্ছে আরো দুইটা অ্যাটাক আছে যেটাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক ভার্সাস অ্যাক্টিভ অ্যাটাক। তো বেসিক্যালি হচ্ছে প্যাসিভ অ্যাটাক এবং অ্যাক্টিভ অ্যাটাক দুইটাই হচ্ছে আদার্স। একটু দাঁড়ান।
ওকে, তো এখানে হচ্ছে আমরা কনফিডেন্সিয়ালিটির আন্ডারে যে দুইটা অ্যাটাক দেখছিলাম সেই দুইটা অ্যাটাক হচ্ছে বেসিক্যালি প্যাসিভের মধ্যে পড়তেছে, আর ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটির আন্ডারে যে অ্যাটাক গুলো দেখছিলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকের আন্ডারে পড়তেছে। এখন প্যাসিভ অ্যাটাক এবং অ্যাক্টিভ অ্যাটাক বলতে আমরা কি বুঝি? যখন ডিরেক্টলি কোনো কিছুর উপরে অ্যাটাক করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাটাক, আর যখন কোনো মিডিয়াম থ্রু হয়ে যায় বা আমাদের ডাটাটাকে হচ্ছে মডিফাই করে না, তারপর হচ্ছে হার্ম করতেছে না, এইরকম অ্যাটাক যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। মানে কোনো হার্ম এখানে কাজ হচ্ছে না, ঠিক আছে, বা আমার কোনো সিস্টেমটাকে সে কোনো ক্ষতি করতেছে না, সে জাস্ট করতেছে কি আমার ইনফরমেশন গুলাকে স্টিল করে নিচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। আর যখন আমাদের কোনো ইনফরমেশন গুলাকে টোটালি চেঞ্জ করে ফেলে বা আমার যখন কোনো ক্ষতি হয় তখন সেটাকে বলতেছে কি অ্যাক্টিভ অ্যাটাক। ক্লিয়ার? ম্যাম প্যাসিভ অ্যাটাকে ম্যাম অ্যাটাকাররা সবকিছু কপি করে রাখে, হ্যাঁ আর অ্যাক্টিভ এক্স্যাক্টলি, অ্যাটাকার কপি করে না, অ্যাটাকাররা অ্যাটাক করে হলো সব চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, সো রিসিভার কিছু বুঝতে পারে না এটা। হ্যাঁ, রিসিভার কিছু বুঝতে পারে না। তো এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক। ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে এতটুকু পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সার্ভিস এন্ড মেকানিজম থেকে স্টার্ট করব। ওকে ওকে ম্যাম। ওকে, আচ্ছা, তো যতটুকু পড়াইছি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা? কোনো না। প্রবলেম নেই? না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ম্যাম অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স আমি সিস্টেম থেকে নিয়ে নিব। ম্যাম আমরা কি চ্যাটে দিয়ে দেবো? না, চ্যাটে দিতে হবে না, আমি সিস্টেম থেকে নিয়ে নিব, বিডি ওকে, র্যাঙ্ক। ঠিক ওকে আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এত কিছু ফর্মুলা জানার পরেও ম্যাম অ্যাটাকাররা যে অ্যাটাক করে, তাহলে ওদের যে আপডেট সিস্টেম আমরা আমরা শিখি না কেন? ওদের আপডেটেড সিস্টেম তো আমরা শিখবো। এখন ইনক্রিপশন দেখবেন, ডিক্রিপশন। হ্যাঁ এনক্রিপশন ডিক্রিপশন, তারপর হচ্ছে সেটা রেসপেক্টে কি টাইপের হচ্ছে গিয়ে অ্যাটাক হয়, হ্যাঁ এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, আগে দেখবেন বেশি হইতো এই বিষয়গুলো, বাট এখন কিন্তু অনেক কম হচ্ছে। এখন হয় কেন? এখন হচ্ছে যারা এই জিনিসগুলা জানে না তাদের সাথেই হয়। এখন ধরেন আপনি জানতেন না আগে যে হ্যাঁ যে এরকম মেসেজ আসতো, মেসেজে হচ্ছে আমরা ক্লিক করতাম, ক্লিক করার পরে কি হইতো, আমরা হচ্ছে সেই জিনিসটার ভিতর ঢুকে যাইতাম। এখন সেটা অথেন্টিক নাকি অথেন্টিক না এই বিষয়গুলো আগে জানতেন না, এখন জানেন। এখন জানার পরে এখন নিশ্চয়ই আপনি হচ্ছে গিয়ে ওইরকম কোন স্প্যাম মেসেজ আসলে সেটাতে ক্লিক করবেন না, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে, এটাই। আর কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম।